এটা কিন্তু ভারত সরকার বলছে, কারণ হাই কমিশনার বলা আর মোদি প্রধানমন্ত্রী বলার কোনো পার্থক্য নাই। বেনজির এবং শেখ হাসিনা এবং তার বহর এক না। এটা হচ্ছে বেনজিরকে যদি গ্রেপ্তার করার থাকে, সক্ষমতা থাকে, তাহলে আমরা দেশ বিদেশে, আজিজ ভাই বলতেছিলেন শেখ হাসিনা সহ দেশ বিদেশে আওয়ামী লীগের বহু অপরাধী বা বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করার ব্যাপারে কি উদ্যোগ হতে পারে বা তাদেরকে গ্রেপ্তার করা কতটুকু সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক, আমার খুব প্রিয় একজন ব্যক্তি। আসলে আমরা যদি ইম্পার্শিয়ালি কথাটা বলি, বিষয়টা এরকম, বেনজির সাহেবকে গ্রেপ্তার করছে দুবাই পুলিশ, ইন্টারপোলের রিকুইজিশন। এটা তো ন্যাচারাল ইন্টারপোলের মাধ্যমেই হবে। আর এইটার স্টেপটা নিয়েছিল ইউনূস সাহেব এর সময়। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে একটা জিনিস, আজকে আমি একটা জিনিস মিলাইলাম এটা দিয়ে, যে তারেক রহমান সাহেব যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এটার একটা ধারণা আমার হয়েছে, মানে আজকের এই ঘটনা। কেন বলছি কথাটা, 13ই জুন সম্ভবত বৈঠক হয়েছিল লন্ডনে। তা আমার কাছে মনে হয় ক্ষমতায় তখন কি আসবে আমরা জানতাম না, কিন্তু ইনিশিয়ালি বুঝাই যায় যে বিএনপির মতো দলই ক্ষমতায় যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে লন্ডনে যদি কোনো বৈঠক হয়ে থাকে ইউনূস সাহেবের সাথে, এবং সেখানে বোধহয় এই দুর্নীতি পরায়ণ যারা আছে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল বলে আমার ধারণা। কেন বলি, মানে আজকে জামাতও যদি ক্ষমতায় আসতো, আমি বলছি না, জামাতও যদি ক্ষমতায় আসতো, এই জিনিসগুলো বোধহয় অব্যাহত থাকতো। আর তারেক রহমান সাহেবদের মানে বিএনপির ক্ষমতা আসাটা ছিল খুব যৌক্তিক, মানে তাদের যে প্রভাব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে শুধু ইউএস স্যাংশন ছিল কিন্তু এই ইউনূসের বিরুদ্ধে, বেনজির সাহেবের বিরুদ্ধে। সেখানে বোঝা যায় যে তারেক রহমান সাহেবের লন্ডনে খলিলকে যেভাবে রিসিভ করছিল, খলিল সাহেব যেভাবে রিসিভ করছিল, তার ধারাবাহিকতায় দেশে এসে নির্বাচন এবং খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, এবং তারপরে আপনি যত কথাই বলেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব, তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব একটা লিঙ্ক আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এ তো ওই হাউজেরই ছিল। সেই হিসাবে বোঝা যায় যে ইউনূস সাহেব যেটা ত্বরান্বিত মানে শুরু করে দিয়ে গেছিল, সেটার ক্ষেত্রে আপনি মাথায় রাখতে হবে ইউএস স্যাংশন খাওয়ার পর সে যে রাজত্বটা করছে, সেটা ন্যাচারালি ইউএস তার উপরে খ্যাপা আছে। এবং যদি আপনি কোথায় দুবাই মানে আমেরিকান ইনফ্লুয়েন্স আছে, ইউনূস ইনফ্লুয়েন্স আছে, এবং তারেক রহমান সাহেবের পছন্দটাকে আমি গুরুত্ব দিই যে উনি অব্যাহত রাখছেন খলিল সাহেবকে, তাতে কি সেটা ত্বরান্বিত হয়েছে। সুতরাং আমি মনে করি এইটার কৃতিত্ব আমি তারেক রহমান সাহেবকে অন্যভাবে দিতে চাই। সেটা কেন আমি বলি, যদি তারেক রহমান সাহেব খলিলের পররাষ্ট্রমন্ত্রী না বানাইতো, তাহলে কিন্তু খলিল সাহেবের এই আগ্রহ কিংবা ইউনূস সাহেবের যে কোঅপারেশন, সেটা আমার কাছে একটু মন্থর হয়ে যেতে পারতো। তা সে কারণে তার এই পছন্দটাকে আমি গুরুত্ব দেই যে তাকে চুজ করে রাখছে। এক, পুলিশকে কৃতিত্ব দিতে চাই বাংলাদেশের, কারণ তারা তো আফটার মনিটর করছে, এটাকে তো মনিটরিং এর মধ্যে রাখছে। আর এই মনিটরিং এর মধ্যে রাখছে কেন, সেটা হইল সরকারের প্রধানের যে অ্যাটিটিউড, তার উপরে তারা রাখতে বাধ্য হয়েছে। তৃতীয় ধাপ, ভাই একটা কথা বলছেন হাসিনা আনি না কেন, আমারও কথা ছিল। আচ্ছা আমি বলতেছি, ওই জায়গায় আসতেছি। হ্যাঁ, হাসিনা শুধু না, আমি বলতেছি বিভিন্ন অপরাধে যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে, তার ভিতরে যাদের বিরুদ্ধে স্যাংশন ছিল ইউএস এর, সেটার কোঅপারেশন আর স্যাংশন ছিল না তাদের কোঅপারেশন এক হবে না, এটা আমি এই কারণে বলেন। আচ্ছা, এখন সরকার প্রধান হইলেন আমাদের শেখ হাসিনা, সাবেক সরকার প্রধান। আজকে যেমন সরকার প্রধান আমাদের তারেক রহমান সাহেব। আমরা যদিও দেখি বেনজির রাজত্ব করছে, কিন্তু সরকার প্রধানের সাথে কিন্তু ওই আর্মি চিফ বলেন, বেনজির সাহেব বলেন, দূরত্ব কিন্তু বিশাল। কাছে ডাইকে নিলে মনে হয় ক্লোজ, কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি। তো সেক্ষেত্রে বেনজির সাহেবকে আনা আর হাসিনা আনা অনেক পার্থক্য আছে। বাকি অপরাধী যে হবে যদি ইউনূস সাহেব কোঅপারেট করে, তো এখন নাই, না থাকলেও ভাই ইউনূস সাহেব আপনি আমি এনে বিষয়ে যতই গালি দেই না কেন, সে সারা পৃথিবীতে লবিস্ট নাম্বার 1। পৃথিবীর বহু লোক তাকে ব্যবহার করে, বড় বড় দেশও তাকে ব্যবহার করে যে ওই দেশের সরকার প্রধানের সাথে আমার একটা নেগোশিয়েট করে দাও। আমি তাকে ছোট করে আমার লাভ নাই, তাকে বড় করলে আপনি গালাগালি দিতে পারেন, সেটা ভিন্ন কথা। আমি ভাই কাউকে অশ্রদ্ধা করে কথা বলি না। সারা পৃথিবীতে সে নন্দিত, শুধু আমার দেশে নিন্দিত। আজকে তো ইউনূস সাহেব নাই,
খলিল সাহেব আছে, ইউনূস সাহেব আছে, তারেক রহমান সাহেব আছে, কথাটা আপনার মাথায় রাখতে হবে। এবং 13 জনের বৈঠক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর অবদান আছে, পুলিশকে দিয়ে মনিটর করাইছে। এখন আসেন বড় সরকার প্রধান নিয়ে যে কথাটা বলি, বাংলাদেশের যে রাজনীতি তাতে সরকার প্রধান এবং আমলারা যৌথভাবে করাপশন করে। কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি আপনার গ্রিপে না থাকে, আপনি ব্যাংক তছরুপ করতে পারবেন না, এরকম। তা আমলাদের সাথে আমাদের দেশে যারা করাপ্ট রাজনীতিবিদ, সে যে দলেরই হোক, সে রাজনীতিবিদ বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, তাদের সাথে আতাত লাগবে। তো সেক্ষেত্রে ডালপালা যদি এইভাবে অ্যাটাক হইতে থাকে আর মনে করে যে না রক্ষা পাওয়া যায় না, তাইলে পরে অনৈতিক কাজে তারা সম্পৃক্ত ভবিষ্যতে যদি না হয়, কারণ তারা তো গুলি করে মানুষ মারছে, সরকার হুকুম দেখ, গুলি করে তো মানুষ মারছে, আপনি কিন্তু বেআইনি হুকুম মানতে বাধ্য না। তো সেটা মাইনে যে মজাটা পাইছিলেন, সেটার জন্য যদি কিছু সাজা হয়, তাহলে ভবিষ্যৎ সরকার প্রধানরা ভাববে যে না, যে ডালপালার সাজা হয়, এবং ডালপালা যদি নন কোঅপারেট করা শুরু করে সরকার প্রধানরে, সেক্ষেত্রে দুর্নীতি অনেক কমবে বলে আমার কাছে মনে হয়। তবে আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত দুর্নীতিবাজ বহির্বিশ্বে আছে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যদি আছে, তাদেরকে উদ্ধার করতে হলে, ধরতে হলে, ইভেন টাকা আদায় করতে হলে, তারেক রহমান সাহেবের নৈতিক একমাত্র দায়িত্ব হবে খলিল সাহেবকে কন্টিনিউ করানো, প্রয়োজনে ইউনূস সাহেবের সাথে লিঙ্ক রাখা, এবং এই সরকার স্টেবল হওয়ার জন্য এই মুহূর্তে খলিল সাহেব খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিয়ার একদম। আজিজ ভাই, আপনার কাছে একটু এইটার সূত্র ধরে আর একটু জানতে চাই যে একটা কথা গত কিছুদিন যাবতীয় চাওয়ার আছে যে শেখ হাসিনা ফিরতেছে, আওয়ামী লীগের নেতারাও ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় বলতেছে, সাক্ষাৎকার, পডকাস্ট, সাক্ষাৎকার বিভিন্নভাবে। ইভেন কি আমরা কিছুদিন, এই গত পরশু দিনে বোধহয় দেখলাম আমাদের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সে বলছে যে আমরা ব্যাগটা গুছাইছি, চলে আসতেছি। এই যে একটা প্রক্রিয়া, আসতেছি, চলে আসবো, ইত্যাদি ইত্যাদি, বেনজিরের মতন একজন রাঘব বোয়াল গ্রেপ্তারের পরে তারা কি একটু কি চিন্তা করবে কিনা কিছু? না, বেনজির এবং শেখ হাসিনা এবং তার বহর এক না। বেনজির এখন একজন ইন্ডিভিজুয়াল। এখন ইন্ডিভিজুয়াল, কিন্তু এক সময় তো বেনজির ছিল শেখ হাসিনার একেবারে ডান হাত না দুই হাত। শেখ হাসিনাকে এবং তার বহরকে আনুষ্ঠানিকভাবে ভারত আশ্রয় দিয়েছে, তারা ভারতের গেস্ট, এবং ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির একটা ধারার কারণে এটার ব্যাখ্যা দিয়ে ভারত দিচ্ছে না, এই তো আমরা পারতেছি না। ভারত তাকে আশ্রয় দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আর অনেকেই বলে যে শেখ হাসিনা জানতো না, আধা ঘন্টা থাকলে মারা যেত, এই কারণে অমুক নাই তমুক নাই। আরে ভাই, তার তো আত্মীয় একটাও থাকে নাই, ফ্যামিলির লোক তো একটাও জানে। সে না জানলে, সে যদি অনুমান না করতো, তার সবগুলো ফ্যামিলির লোক বিদেশ চলে গেল কেমনে? শেখ হাসিনার পতন বেসিক্যালি আজিজ ভাই 3 তারিখে হয়ে গেছে। 3 তারিখে হয়ে গেছে, যে সময় সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর অস্বীকার করছে, অবস্থান নিয়েছে, সেই সময় বেসিক্যালি শেখ হাসিনার ওই সময় তার সব ফ্যামিলি মেম্বার, ওই গল্প করে লাভ নাই যে শেখ হাসিনা যাইতে চায় না, জানতো না, এগুলো তমক না, এগুলো মেলে না। এখন আপনি যেটা বললেন তারা ফিরে আসতেছে, শোনেন, পরপর 2-3টা পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে। এই সাক্ষাৎকার আমাদের বাংলা করে আবার ইত্তেফাকও ছাপা হয়েছে। ওখানে এক্সাজারেটেড বাড়তি হেডিং এ লাগাইছে, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আমি ডিসেম্বরে আসতেছি। এগুলো বাহুল্য কথা। ওখানে সৌমিত্র ভৌমিক, সবচেয়ে সিনিয়র মোস্ট সাংবাদিক, সে অনলাইনে একটা সাক্ষাৎকার নিছে। সেটা আমার 3টে সাক্ষাৎকার, 3টেই ধরা আছে এখানে। সে এইটা ছিল প্রকৃত। সে বলছে যে আমি তো সময় হলে আসবো। শেখ হাসিনা বলছে আমি সময় হলে আসবো। আর আপনি যে কথা বলতেছেন, যত আওয়াজ বাড়েন, এখন শেখ হাসিনা আসার ঘোষণা দিক বা আসুক, সাথে সাথে অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে। তার জন্য আসার মতো পরিস্থিতি নাই। তবে এখন কিন্তু যে ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করে গেছিল, সেটা তো আপনার আইন হয়ে গেছে, কার্যক্রম নিষিদ্ধ আছে, তাই না? এখন আপনার যে ধরেন আওয়ামী লীগের সমর্থকের মাঝখানে জানাজা গিয়েও কয় জয় বাংলা, তখন খাপ করে ধরে ফেলে। বেকুব না? তুই জানাজা গেছিস, দোয়া কর,
জয় বাংলা কসকা। যেমন বলার সুযোগ মানে সময় নেই তো, পাচ্ছে না কোথাও, ওই জন্য ওখানে বলে। আমার কথা হলো আক্কল থাকতে হবে তো, আক্কেল ঠিকই তুই আছে। জয় বাংলা তো অন্য কেউ কবে না, এই যে তিনজন বসে আছে তিনজন কেউ কব জয় বাংলা কব মানে তুই আওয়ামী লীগ হিসেবে আইডেন্টিফাইড। তার অ্যাক্টিভিটিসটা বোঝানোর জন্য তো বলছে। আমার মনে হয় এই প্রসঙ্গে রাজ্জাকি ভাই যদি আপনার কোনো কথা না থাকে তাহলে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি যদি কোনো কিছু বলছেন যে আসলেই এই বাকি অপরাধীদের, যে যেটা অপরাধী, গণহত্যা বলি, দুর্নীতি বলি, অন্যান্য অপরাধীদের মনে কোনো কম্পন সৃষ্টি হবে কিনা? আমি আপনার একটা সিম্পল কথা বলি। আপনার মনে আছে যে আমাদের কতজন জানি কাতার না ইয়েতে জেলখানায় গেছিল, আমি জানি না কোন জেলখানায় ইয়ে হয়েছিল, মিছিল টিছিল করছিল, সেই কারণে তাদেরকে গ্রেফতার করছিল। হ্যাঁ, কাতারে। কাতার। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। ইউনূস সাহেবের এক টেলিফোনে তাদেরকে রিলিজ করা হয়েছে। এক টেলিফোনে না, উনি রিলিজ করছেন 50টা টেলিফোন করুক, একটা না 50টা। জি ক্লিয়ার। কাতারে তো মিছিল করা নিষিদ্ধ। না না, কথা আমার কথা সেটা না, কথা হইলো তারপরে যখন এই বার্তা আমার দেশে আসছিল তখন বলছিল দেশের নিয়ম যদি না মানে তাহলে তো এরকম হবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে রিলেশনশিপ কি করে, সেটা হলো বিষয়। রিলেশনশিপের জন্য অনেক কিছু শিথিল হয়। প্রধানমন্ত্রীর সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে এই দেশের, তারেক রহমান সাহেবের সাথে, আমার জন্য অনেক কিছু শিথিল হবে, বেআইনি বলবো না, শিথিল হবে। তো ইউনূস সাহেব রিলিজ করে দৃষ্টান্ত স্থাপন করছে। এইটা দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি যে এখানে ইউনূস সাহেবের অনেক রোল আছে, এবং আমি তারেক রহমান সাহেবকে কৃতিত্বটা দিতে চাই যে উনি কন্টিনিউ করতেছেন খলিল সাহেবকে দিয়ে, এবং এই লিঙ্কটা মেনটেন করতেছেন। যার টেলিফোনে কাতার থেকে লোক আবার অপশন দেয়, তুমি তোমার দেশে ফেরত যেতে পারো অথবা আমার দেশে বসে আবার কাজ করতে পারো। এটা ভাই যত কথাই বলেন, দেয়ার ইজ নো সেকেন্ড ম্যান ইন বাংলাদেশ। আমার মনে আমার প্রশ্নের জবাব আমি পাইনি, একটু ভিন্ন প্রসঙ্গে যাই তাহলে। সেটা হলে আজিজ ভাই, আপনি জানেন যে আমাদের, আপনার প্রশ্নটা ছিল যে বাকিরা অ্যালার্ট হবে কিনা। ডেফিনেটলি বাকিদের বিষয়ে কোনো বার্তা যাচ্ছে কিনা, ভয় ভীতি। বাকিদের বিষয়ে আমি বলি, বাকিদের বিষয়ে যদি সরকার প্রধান আবার ইন্টারেস্টেড হন যে অন্য যারা আছে দেশের বাইরে থাকে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে আনবে, অবশ্যই সরকার স্টেপ নিতে পারবে। এবং সেক্ষেত্রে আমি আবারও বলছি, প্রধানমন্ত্রীর কন্টিনিউ করতে হবে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। যেই মুহূর্তে তিনি বাদ হয়ে যাবেন পররাষ্ট্রমন্ত্রীতে কোনো কারণে যদি হন, আপনি নিশ্চিত থাকেন এগুলা ফুল স্টপ হয়ে যাবে। ওকে আজিজ ভাই, আপনি এই বিষয়ে যদি কোনো কথা থাকে নিশ্চয়ই বলবেন। তার সাথে আমি একটু প্রশ্ন জুড়ে যাই পুশিন নিয়ে। গত বেশ কিছুদিন যাবৎ পুশিনের ঘটনা কমছে তো নাই, বরং যেভাবে পারে যে ছলে বলে কৌশলে তাদেরকে আমাদের দেশে ঠেলে দেওয়ার একটা চেষ্টা আছে। শুনতে চাই একটু, এর সাথে আরো অন্যান্য বিষয় আছে। দেখেন, রাজ্জাকি ভাই যে খলিল সম্পর্কে যতগুলো ইয়ে করলো, প্রশংসা করলো, গুল্লি মারে এটা তো বুঝি না, আমার কাছে ক্লিয়ার না, ওনার কাছে ক্লিয়ার। কোনটা খলিলুর রহমান কোন দিকে গুল্লি মারবে এটা তো আমার বুঝে নাই। কারে বিপদে ফেললে, কারে সব করে, যদি ক্ষমতাও থাকে তাহলে তো উনি তো কয়েক দেশ ঘুরে আইছে, লাভ হয়েছে। খলিলুর রহমান কয়েকটা দেশ ঘুরছিল না, কাজ কি বন্ধ থাকে? কাজ কি খেলি না, কাজ বন্ধ না, ঠিক আছে, করলে ভালো কথা, ভালো কথা। পুশিনের ব্যাপারে শোনেন, পুশিনে একটা হচ্ছে দৃশ্যমান আর একটা অদৃশ্য। আমার কাছে মনে হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বাংলায় কথা বলতে পারেন, কিন্তু তিনি বাঙালি তো। তার মা বাবা বরিশালে আগলঝরা উপজেলার গ্রামের নাম আমার কাছে আছে। তো তিনি শুভেন্দু, এবং তিনি ছিল মমতা ব্যানার্জির ডান হাত। বিজেপির থেকে ইলেকশন করছে, জিতে গেছে। এখন দুটো জিনিস হয়, একটা হতে পারে এই পুশিন খেলা, ঠেলাঠেলি খেলা, যে শেখ হাসিনা কমপক্ষে 30 থেকে 40টা চুক্তি করে গেছে, হয়তো ওই নরেন্দ্র মোদী কইছে তুমি তাফালিং করো যাতে চুক্তিগুলো বাদ না করতে পারে। হ্যাঁ, সুতরাং ঠেলাঠেলি করো, ঠেলাঠেলি করে। আমার বক্তব্য, প্রথম কথা হচ্ছে, তুমি শুধু বাংলাভাষী মুসলমান খেদাও কেন? তুমি তো বাংলাদেশী, তোমার মা বাংলাদেশী, তোমার বাপ বাংলাদেশী, সে তো ওখানে নাম বদলায় আছে। তো তোমরা পুশিন হয়ে আসো, আশ্রয় দেবো, তোমরা আসো। তো এখন তুমি স্পেসিফিক্যালি
বাংলাভাষী মুসলমানকে বার করার জন্য 1950 সালে ব্রিটিশ আইন ছিল আসামের থেকে বাংলাভাষী আগাও, ওইটা বলছে না, শুভেন্দু অধিকারী বলছে ওইটাই আমরা বাস্তবায়ন করব, এইটা কইছে। এখানেও আমার কোনো আপত্তি নাই। আমাদের বিজেপি কিন্তু আর্মির নেতৃত্বে চলে, বিজেপির সংখ্যা কম কিন্তু জনগণের সাহায্যে কিন্তু ঠিকই ঠেকাচ্ছে, হয়তো ফাঁকে ফাঁকে ঢুকতেছে। এখানে আরো কিছু ষড়যন্ত্রের কথা পত্রপত্রিকায় কিন্তু আমি বলছি অ্যালার্মিংটা হচ্ছে হিন্দুতে ছাপা হয়েছে, দি হিন্দু পত্রিকায় ছাপা হয়েছে। ওখানে সামরিক আপনার বিশেষজ্ঞরা, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ইন্ডিয়ার সবাই বলতেছে যে তাদের চিকেন নেকটে মাথা ব্যথা, চিকেন নেক 20-22 কিলোমিটার, এটা 150 কিলোমিটার হতে হবে, বড় করতে হবে, নাহলে চীন যদি যুদ্ধ লাগে তা ওটা বন্ধ করে দিলে তো 7 সিস্টার আউট। বড় করতে হলে আমাদের এই পারে তো আমার দেশ, সেটা সে বড় করবে কিভাবে? না, বড় করবে হলো তারা লিখতেছে এইভাবে যে যুক্তরাষ্ট্র যেমন দখল করছিল, লুজিয়ানা দখল করছিল, ওই কিনে নিছিল, তোমরা ওইভাবে রংপুর কিনে নাও, $20 মিলিয়ন দিয়ে কিনে নাও। হ্যাঁ, যদি বাংলাদেশ রাজি না হয় ও কিনে নাও, এবং ওখানকার যত হিন্দু আছে সব ভারতে নিয়ে আসো, আর এখানে মুসলমান, বাংলাদেশি মুসলমান সব রংপুরে ঢুকাই দাও। এটা কোনদিন সম্ভব? আমার দেশে আমি কি করব? না শোনেন, এটা বলছে, শুধু তাই নেই, এখানেই না, তারপরে বলছে যে যদি বাংলাদেশ রাজি না হয় $20 মিলিয়ন দাম, রংপুর কিনে নাও, যদি রাজি না হয় তাহলে সামরিক অপারেশন করে এটা দখল করো, বাপের রাজত্ব। মানে আমাদের সময় একেবারে কম, মানে এই বিষয়ে একটু শুনে ভিন্ন একটা প্রসঙ্গ আমরা পুরসিনের যে বিষয়টা, আপনি যদি শুভেন্দু অধিকারীর ধরেন, তিনি কিন্তু 3টা দল বদল করছেন, অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, তারপরে সে বিজেপি। তার মানে হচ্ছে উনি যখন যে দলে যাবেন সেই দলের স্ট্যান্ডটাকে উনি নিবেন। আচ্ছা, এই স্ট্যান্ড হলো সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লিয়ার করে দিছে সিএএ দিয়ে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা দিয়ে কনফার্ম করছে কাদেরকে ফেরত পাঠানো হবে। এখানে হিন্দু, এক মুসলিম ধর্ম ছাড়া অন্য ধর্মের ব্যাপারে এখানে শিথিলতা আছে। এখন সেটা তার আভ্যন্তরীণ সিদ্ধান্ত, সে কি করবে। এখন পুশিন যেটা আমাদের এখানে আসছে, সেই পুশিন এমনও কথিত আছে যে কিছু নাকি ঢুকছে। হাউ ফার ইট ইজ ট্রু আমি জানি না, আমাদের পত্রিকা তেমন কোনো রিপোর্ট করে নাই যে কাউকে ঢুকানো হয়েছে। এখন মনে করেন এই স্ট্যান্ডটা যতদিন তারা ক্ষমতায় আছে এটা থাকবে, এবং অ্যাটলিস্ট আগামী লোকসভা নির্বাচন যেটা আছে সেটা পর্যন্ত থাকবে। পাশাপাশি ওনারা এসে 91 মানে কি এই একটা অরাজক অবস্থা, দিনের পর দিন করবে, এত বড় একটা অন্যায় করে যাবে। না, পুশিন তো হয় নাই। আপনি কি পত্রিকায় লিখছেন যে পুশিন ভিতরে ঢুকছে কিছু? ভাই, আপনি তো চেষ্টা করছেন, ঢুকছে তো কিছু তো ঢুকছেই, কিছু ঠেকায় রাখছে। আমার কথা শেষ করতে, আপনি কি কোনো নিউজ করছেন? আমার কথা তো, আমাকে তো ভাই নিউজের উপর ডিপেন্ড করতে হবে। আমি তো কোনো পত্রিকার নিউজ পাইনি রে ভাই, আমি বলতেছি ঢুকাইছে। হ্যাঁ, মনে করেন আমি ঢুকাইছি, আমি ধরে নিলাম। যদি ঢুকাইনো ধরে নেয়, নিউজটা কে করবে? বাংলাদেশ সরকার আমাদেরকে অবগত করবে না? যেমন ধরেন সব নিউজ কি সরকার অবগত করে? নিউজ না হলে তাহলে কি আমার দেশের সরকারের ব্যর্থতা? আমি বলি, এই যে নতুন যিনি হাইকমিশন আসলেন, দীনেশ ত্রিবেদী, দেখেন উনি আইসা অনেকগুলা কথা বলছে। উনি ল্যান্ডে আসছে, ল্যান্ডে আসার পর যখন বাংলাদেশে ঢুকছে তখনও কিন্তু উনি বলছেন যে আমি মনে হয় যে ভারতে আছি। এক, দ্বিতীয় কথা উনি বলছেন যে 140 কোটি লোকের যে গণতন্ত্র, বাংলাদেশ এখানকার যে 20 কোটি, এই 160 কোটি লোকের যদি একটা গণতন্ত্র হয়, শক্তিশালী গণতন্ত্র, আমরা বিশ্বের দরবারে একটা শক্তিশালী হব। এখন এটা তাদের ডিজায়ার, এটা তারা চায়, করতে চায়। এটা আপনি আমারও যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি তো একটা সমর্থন করারও কেউ না, রিজেক্ট করার কেউ না, শেষ করতে দেন। কিন্তু ওনারা যেন মনের ভাবটা পরিষ্কার করছেন, যেটা চান ওনারা, সেইটা যে পরিষ্কার করছেন, এইটা আমি 55 বছরে প্রথম দেখলাম। তো এই যে ক্লিয়ার করছেন, সেটার জন্য আমি তার প্রশংসা করতে চাই, যে এতদিন তো আমরা ছিলাম ধোঁয়াশা, কিন্তু উনি একটা জিনিস পরিষ্কার করে দিলেন, যার অর্থ অনেকটা দাঁড়ায়, আমি ওই অখণ্ড ভারত বলবো না, বাট এর অর্থ যা দ্বারা আমি যা বুঝি, যেই কথার কারণে আপনি খেপছেন, তার মানে অর্থ উনি যেটা করতে চেয়েছেন সেটা আপনি বুঝছেন, এবং সেই অর্থটা হয়তো আপনার বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন হচ্ছে
এটা তার ডিজায়ার। অ্যাকর্ডিংলি আমার দেশের যে সরকার তারও একইভাবে, এটা কিন্তু ভারত সরকার বলছে, কারণ হাই কমিশনার বলা আর জি, জি। মোদি প্রধানমন্ত্রী বলার কোনো পার্থক্য নাই। এর বরাবর আমার সরকারের স্টেটমেন্ট আমি চাই। ওনরা যেভাবে দিছে একইভাবে সরকারের স্টেটমেন্ট। আপনি এইখানে বসে আমরা টকশো করবো আর আলাপ না, না, করবো। সরকার ডাইরেক্ট স্টেটমেন্ট না দিলেও আপনি indirect দেন। তথ্যমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, হ্যাঁ। কথা বলেছেন। আমার মনে হয় একটু ভিন্ন প্রশ্ন। আচ্ছা, আপনি শেষ। আমি এখন শেষ করে দিচ্ছি। জি। এখন প্রশ্ন, তার ডিজায়ারটা তো তা আমার হাত নাই। আমরা যেমন এখানে বসে বলি পাকিস্তান, টার্কি, বাংলাদেশ নিয়ে একটা শক্তি বলয় তৈরি করব, একইভাবে উনি এসে যদি কয় বাংলাদেশ আর ভারত নিয়ে বলয় তৈরি করব, এটা যে খুব দোষের কিছু তা না, কিন্তু ওনার বক্তব্যের ভিতরে যদি আমরা কোনো দুরভিসন্ধি পাই, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড। ওকে, আজিজ ভাই, আর ত্রিবেদী 30 কিন্তু- সেকেন্ডে একটু হ্যাঁ। বলবেন সংক্ষেপে। আমি এর সাথে একটু আরেকটু দিতে চাই। আদ্দিন হসপিটালের 6 শিশু হত্যার ঘটনা, মানে মৃত্যুর ঘটনায় তাদের লাইসেন্স বাতিল করেছে এবং কার্যক্রম বন্ধ করেছে। রোগীরা এক ধরনের কোথায় যাবে, এক ধরনের বিপাকের মধ্যে আছে। এই নিয়ে যদি কোনো কথা থাকে হ্যাঁ, বলবেন। জি। ত্রিবেদী সাহেব কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তাকে পাঠানো হয়েছে, তিনি ল্যান্ড পোর্ট দিয়ে আসছেন, বিজেপি, সেখানে হ্যাঁ। বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু রিসিভ করা হয় নাই। ইট ইজ এ মেসেজ। এবার রিসিভ করেছে এবং তাকে হয়তো এখন যে বর্ডারে আমাদের যে ভারতের সাথে না না, এই সম্পর্কের কমিশনের তো টানাপোড়েন, বর্ডারে রিসিভ করার কথা না। কেউ কোনো অফিসিয়াল না 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 না, সে আইসে সেটা না, কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট বিষয়। সেটা এক নম্বর হচ্ছে, তাহলে তো receive করা- সাধারণত কখনোই আমি গত 2-4-20 বছরে দেখি নাই যে বেনাপুল বর্ডার দিয়ে কোনো হাই কমিশনার আসবে। এর আগে বলেন। বিক্রম দুরাইস্বামী আসছে, মানে কবে সেটা? এই তো এখান থেকে না, প্রথম জয়েন করবে। হ্যাঁ, বিক্রম দুরাইস্বামীও বাই রোডের, যাই হোক তিনি না, বাই রোড না, বাই রোড, কোনো কারণ ছাড়াই বাই রোডে আসছে। বাই রোডে আসে এরা। না, এটা বেনাপুল সীমান্ত দিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, আমি বেনাপুল সীমান্ত। হ্যাঁ। আমার কথা হচ্ছে তিনি যদি ইনফর্ম করে আচ্ছা, আসতো, তবে ভালো দিক সে হইলো। আসতো। আর আদ্দিন হসপিটালের যেটা হয়েছে আমার মনে হচ্ছে মশা মারতে কামান দাগানো, যেটা বাইরে প্রচার হয়েছে যে পুরো হসপিটালের লাইসেন্স বাদ করেছে, তা না, ওই অংশের ওই অংশের লাইসেন্স বাতিল করছে এবং ওখান থেকে ওই যে রুমের না, না, ভিতরে না। ছাত্র মারা না, না, অংশের পুরো license না, license অংশ না, না। পুরো লাইসেন্স। জি, আলু ভাই। আপনি আদ্দিন হাসপাতাল সম্পর্কে যদি আমার কাছ থেকে জানতে চান, ইট ইজ ভেরি সিম্পল, যে আপনি আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করছেন কি অপরাধ? অপরাধ হলো 6টা নবজাতক যাদের বয়স 1 থেকে 3 দিন ছিল। ওকে, এইটা কতগুলো কারণে হইতে পারে। নাম্বার 1 নেগলিজেন্সি, নাম্বার 2 টেকনিক্যাল ফল্ট, নাম্বার 3 ফর ওয়ান্ট অফ অক্সিজেন। এইসব কারণে এটা আপনি পিওর অপরাধ ধরে তদন্ত করবেন, বিচার করবেন। বাট আপনি যে লাইসেন্সটা বাতিল করে দিলেন কোন আইনে? আপনি তো হাসপাতাল লাইসেন্স বাতিল করতেই পারবেন না। কেন বলছি? 6টা নবজাতক মারা গেছে, তারা 80 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলছে, সেটা পরের চ্যাপ্টার। কিন্তু আপনি যে বাতিল করলেন, বাকি রুগীরা কোথায় যাবে? সিসিইউ, আইসিইউ, তখন নগদ অপারেশন করা রুগী। আপনি কোন মানবতা দেখাইলেন যে ওইটার জন্য আরো লোকরে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? মানবাধিকার লঙ্ঘন। আমার সংবিধান বলতেছে, সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটা অন্যতম ব্যাপার। সেখানে আপনি গরিবের হাসপাতাল ওটাকে বলা হয়। ওখানে যিনি বাতিল করছেন ওনার 14 গোষ্ঠীর কেউ যাবে না ওই হাসপাতালে, কারণ তাদের অফুরন্ত আছে। আপনি যেটা বাতিল করেন, আমি বারবার বলছি, হাসপাতালের লাইসেন্স বাতিল মানে মানবাধিকার লঙ্ঘন। ইভেন যুদ্ধের সময়ও আপনার হাসপাতালে টার্গেট করা যায় না, সেখানে মানুষ চিকিৎসা নিতে যায়। যুদ্ধ হয়তো সোলজারকেও কিছু করা যায় না, তাকেও চিকিৎসা দেওয়া হয়। আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা বিশাল ফেরেস্তা তুল্য মানুষ গেছেন, ওনার পিছে টাকা নিয়ে নিয়ে ঘুরছে এবং উনি সেটা টাচ করেন নাই, উনি অ্যাকশন দেখাই দিচ্ছেন। আপনি এই 6 জন নবজাতক মারা যাওয়ার পর আপনার নৈতিক দায়িত্ব হলো অ্যাকশন নেয়া, রিয়াকশন দেওয়া না। আপনাদের অ্যাকশনে মনে হয় যে আপনার অ্যাকশন দেন নাই, রিয়াকশন দিচ্ছেন। আপনি আমি আবারও বলছি, লাইসেন্স বাতিল করাটা আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, সংবিধান ভায়োলেশন করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনি অনতিবিলম্বে ওই লাইসেন্সটা 1 নম্বর ফেরত দিন। 2 নম্বর, এই যে লাইসেন্স বাতিল করে সাংবিধানিক ভায়োলেশন করলো, মানবাধিকার লঙ্ঘন করলো, কিন্তু কোনো সাজা পাবে না। No, no. হসপিটাল কর্তৃপক্ষ বলতেছি তো, কোনো আরে। সাজা পাবে না। আমি তো 6টা বলতেছি বাচ্চা মেরে আপনাকে, ফেললো। ওনার তদন্ত করবেন। আর ওই যে 6 জন নেগলিজেন্সের কারণে হোক, যান্ত্রিক ত্রুটিতে হোক, তারপর অবহেলার কারণে হোক, আপনার সিস্টেমে তদন্ত করে বিচার করবেন 100 বার।
আপনি লাইসেন্স বাতিল করবেন, তাহলে প্লেন ক্রাশ হয়ে বা স্কুলে পড়ে গেল, বিমানের লাইসেন্স বাতিল হয়ে যাবে? সড়ক দুর্ঘটনা হয়, ওই লাইনের সব গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যাবে? এটা কি তামাশা নাকি? আমি আবারও বলছি, মাননীয় প্রধান কাছে করজোরে বলছি, আপনি লাইসেন্সটা ফেরত দেন। কারণ এইখানে 250 টাকায়, মাত্র 250 টাকায় সাবসিডি দিয়ে ডায়ালিসিস হয়, 380 টাকায় সারা ঢাকা শহর থেকে লোক টানে। 3 নম্বর আসেন, এই যে হাসপাতালে যারা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীগুলো পড়ে, 650 থেকে 700 স্টুডেন্ট আছে, এখানে বিদেশি ছাত্র আছে, কোথায় তারা যাবে? আপনি কোনোভাবে হাসপাতালের লাইন, অপরাধের বিচার তো অবশ্যই হতে হবে। আমার হাতে আর সময় নেই। সুতরাং আমার কাছে মনে হয় এই লাইসেন্সটা ফেরত দেওয়া দরকার অনতিবিলম্বে, এবং এই মানবাধিকার লঙ্ঘন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন এবং নেগলিজেন্স অফ ডিউটি যদি ডাক্তারদের বা কর্তৃপক্ষের থাকে, সবগুলোর বিচার করে দৃষ্টান্ত স্থাপন করুন। আজ ভাই 10 সেকেন্ড শুনে না, আমরা শেষ করে আমার দেব এই কথা হচ্ছে অনুষ্ঠান। যে বিচারটা করবে যে বাচ্চারা ছিল যেখানে, সেখানে সাফোকেশন হয়ে জি, অর্থাৎ জি, জি। অক্সিজেনের অভাবে মারা গেছে, যেটা তদন্ত রিপোর্টে আসছে। Right. অর্থাৎ এসি চলে নাই, হ্যাঁ, এসি বন্ধ করে দিচ্ছে নার্স। হ্যাঁ, নার্স। তো তাহলে এই যে নার্স বা যারা দায়িত্বে আছে, বিচার করেন। তাদের বিচার হতে পারবে, কিন্তু মালিক কেন পানিশমেন্ট পাবে? না না, আমার কথা মালিক তো এখানে তো সুপ্রিম রেসপন্সিবিলিটি নাই। ধরেন মালিক মালিক তো কয় নাই যে ওটা বন্ধ করা হয়েছে, বাড়ি ভালো মানুষ, এটা কয় নাই। মালিককেও নিশ্চয়ই, ধরেন। আপনি নিশ্চয়ই। এই জন্যই আপনি বলছি লাইসেন্স বাতিল করবেন। যে আপনি লাইসেন্সটা যে বাতিল করলেন, এবং আরেকটা জিনিস হলো যে এই হসপিটালের অন্তত 240টা সিট থাকে গরিব লোক। বললামই তো, 250 টাকায়। না আমার মনে হয় একেবারেই শেষ নেই আজকে।